ভূপাতিত রুশ বিমানের ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে সত্য উন্মোচনের নির্দেশ পুতিনের। সিরিয়ায় আইএস অবস্থানে সাবমেরিন থেকে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলা। মসুল থেকে সেনা প্রত্যাহার না করায় জাতিসংঘে তুরস্কের বিরুদ্ধে নালিশ করল ইরাক। কুর্দি বাহিনীকে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা জার্মানির। মুসলমানদের প্রবেশ বন্ধের দাবি জানিয়ে ট্রাম্প মার্কিনীদের হুমকির মুখে ফেলেছেন, অভিযোগ পেন্টাগনের। নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না, মন্তব্য হোয়াইট হাউসের। এবং রাজনৈতিক উদ্দেশ্যে ন্যাশনাল হেরাল্ড মামলায় জড়ানো হয়েছে, মন্তব্য রাহুল গান্ধীর। সোনিয়া গান্ধী ও রাহুলকে 19 ডিসেম্বর আদালতে হাজিরের নির্দেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। তুরস্কের ভূপাতিত করা রুশ বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে এই ব্ল্যাক বক্সের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সত্য উন্মোচনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে সাবমেরিন থেকে সিরিয়ায় আইএস অবস্থানে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে তুরস্কে বিদেশি সাংবাদিকের কাজ করার নীতি ভঙ্গের অভিযোগে দুজন রুশ সাংবাদিককে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে আঙ্কারা। মঙ্গলবার ভূমধ্যসাগরে মোতায়েন ডুবোজাহাজ থেকে সিরিয়ার রাক্কায় আইএসের দুটি অবস্থান লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। এতে জঙ্গি গোষ্ঠীটির অস্ত্র গুদাম সহ কয়েকটি তেল স্থাপনা ধ্বংস হয় বলে জানানো হয়। এই অভিযান পরিচালনার বিষয়ে মস্কোর পক্ষ থেকে ওয়াশিংটনকে আগাম তথ্য দেওয়া হয় বলে জানিয়েছে পেন্টাগন। হামলার আগে রাশিয়ার আগাম সতর্কবার্তাকে স্বাগত জানিয়ে সিরিয়ার আকাশে রুশ মার্কিন অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে জানায় যুক্তরাষ্ট্র। এদিকে গত মাসে তুর্কি হামলায় সিরীয় সীমান্তের কাছে ভূপাতিত হওয়া রুশ যুদ্ধ বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করে তা প্রেসিডেন্ট পুতিনের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু যুদ্ধ বিমানের ডাটা রেকর্ডার নিয়ে পুতিনের সঙ্গে দেখা করেন। এই ব্ল্যাক বক্সের তথ্য অনুসন্ধান করেই তুরস্কের বিশ্বাসঘাতকতার প্রমাণ পাওয়া যাবে। এ বিষয়ে মূল সত্য উদ্ঘাটনে কাজ করতে আগ্রহী যে কাউকে আমরা স্বাগত জানাই। এদিকে গত বছরের আগস্ট থেকে ইরাক ও সিরিয়ায় আইএস অবস্থানে মার্কিন জোটের হামলায় জঙ্গি গোষ্ঠীটির তেল পরিশোধন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নতুন এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যম। এর মধ্য দিয়ে আইএসের আয়ের উৎস আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে বলে ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক প্রতিরক্ষা পরামর্শ সংগঠন IHS জেমস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরাক ও সিরিয়ায় আইএসের অবৈধ তেল বাণিজ্যের সঙ্গে তুরস্কের সংশ্লিষ্টতার অভিযোগ নতুন কিছু নয়। এ বিষয়ে রুশ টিভি চ্যানেল রোসিয়া ওয়ানের একটি দল অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কাজে সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের হাতাই প্রদেশে পৌঁছালে গত সোমবার তাদেরকে আটক করে নিরাপত্তা বাহিনী। সেদিনই তুরস্কের অভ্যন্তরীণ নীতিভঙ্গের অভিযোগে তাদেরকে রাশিয়ায় ফেরত পাঠায় আঙ্কারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তুরস্কের কাছে এর ব্যাখ্যা জানতে চেয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে তুরস্কের ইস্তাম্বুলের কাছ দিয়ে একটি রুশ রণতরী যাওয়ার সময় এর একজন নাবিক একটি মিসাইল লঞ্চার তাক করে রাখার ঘটনায় আঙ্কারায় নিযুক্ত রুশ প্রতিনিধিকে ডেকে তুর্কির প্রতিবাদ নাকচ করে দিয়েছে মস্কো। জাহাজের নিরাপত্তার স্বার্থে যে কোনো নৌসেনার এই অধিকার রয়েছে বলে জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইরাকের উত্তরাঞ্চলীয় রামাদি জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে দেশটির সেনাবাহিনী ও সুন্নি মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এ সময় দুপক্ষের সংঘর্ষে অন্তত 17 জন নিহত হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এছাড়া মার্কিন জোটের বিমান হামলায় 15 আইএস সদস্য নিহত হয়েছে বলেও জানা গেছে। ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে রামাদি জেলার অন্যান্য এলাকাগুলো দখলে অভিযান চালিয়ে যাচ্ছেন তারা। গেল মাসে আনবার প্রদেশের রাজধানী রামাদি উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করে ইরাকি যৌথ বাহিনী। 2014 সালের মে মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি ইরাকি বাহিনীর কাছ থেকে দখল করে নেয়। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব করে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প সাধারণ মার্কিনীদের হুমকির মুখে ফেলেছেন বলে মন্তব্য করেছে পেন্টাগন। মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র বলেন, ট্রাম্পের এমন বক্তব্য জঙ্গিদের প্রতি সমর্থন বাড়িয়ে দেবে। আর হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এমন বৈষম্যমূলক মন্তব্যকারী যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না। মার্কিন মুসলমানরাও বলেছেন, দেশকে নেতৃত্ব দিতে ইচ্ছুক একজনের কাছ থেকে এমন বক্তব্যে হতাশ তারা।
প্যারিস ও সান বার্নার্ডিনোতে হামলার ঘটনার পর পশ্চিমা দেশগুলোতে জনমনে দেখা দিয়েছে মুসলমান আতঙ্ক। দাড়ি, টুপি বা হিজাবের কারণে অনেককেই হতে হয়েছে কটাক্ষ অথবা হামলা শিকার। কোথাও কোথাও মসজিদেও হামলার ঘটনা ঘটেছে। এ অবস্থায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান প্রতিহিংসা আরো উস্কে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মুসলমানরা। ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না। যুক্তরাষ্ট্র কারো উচিত হবে না সন্ত্রাসবাদ জঙ্গিবাদের অভিযোগ তুলে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা। যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতার দেশ, এখানে প্রত্যেকেই যে যার বিশ্বাস মতো চলতে পারে, কিন্তু ট্রাম্পের ওই কথার পর এখন রাস্তায় মুসলমানদের দেখলেই অন্যরকম আচরণ করছে সবাই। এই অবস্থায় পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিনীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন। আর হোয়াইট হাউস ধর্নাঢ্য ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অযোগ্য হিসেবে বর্ণনা করেছে। বারবার নিজের নির্বাচনী প্রচারণায় উদ্ভট মন্তব্য করে চলেছেন তিনি। তা সত্ত্বেও রিপাবলিকানরা তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনে বিজয়ী হলে তাকে যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষার শপথ নিতে হবে। কিন্তু আমাদের সংবিধান কখনোই কোনো বৈষম্য সমর্থন করে না, আর সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছেন রিপাবলিকান দলেরই আরেক মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ। তবে মার্কিনীদের নিরাপত্তার জন্য সীমান্তে নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি। ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন নিজের নির্বাচনী প্রচারণায় সরব থাকেন ট্রাম্পের সমালোচনায়। খুবই লজ্জাকর এবং ভয়ঙ্কর মন্তব্য করেছেন ট্রাম্প। তার এমন মন্তব্যে মনে হতে পারে আমরা ইসলাম বিরোধী, কিন্তু আমরা তা নই। জিহাদিদের নির্মূল করতে চাইলে আমাদের মুসলিম বন্ধুদের পাশে রাখতে হবে। এত সব সমালোচনা সত্ত্বেও ট্রাম্প নিজে তার বক্তব্যে এখনো অনড়। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে হলে তার কথা মতো মুসলমানদের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করতেই হবে। তানজিম বুনিয়াদ, সময় সংবাদ। এদিকে মুসলমান বিরোধী মন্তব্যের রিপাবলিকান দলের নেতারাও সমালোচনা করায় এককভাবে নির্বাচনে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার যে জনপ্রিয়তা রয়েছে এতে দল থেকে সরে দাঁড়ালেও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকবেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি জরিপের ফলাফলে দেখা গেছে 68% সমর্থক ট্রাম্পের মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পক্ষে। অন্যদিকে এই মন্তব্য করে 13% সমর্থক হারিয়েছেন তিনি। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। আফগানিস্তানের কান্দাহারে জঙ্গি হামলায় 14 বেসামরিক নাগরিক নিহত। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 8 তালেবানের মৃত্যু। ভারতের ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সম্পদ অধিগ্রহণ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তবে বিচার বিভাগের ওপর আস্থা রাখার কথাও জানান তিনি। এর আগে মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ সভাপতি রাহুল গান্ধীকে আগামী 19 ডিসেম্বর নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এদিনই তাদের আদালতে হাজির হওয়ার কথা ছিল, তবে পূর্ব নির্ধারিত কাজ থাকায় এদিন তাদেরকে শুনানি থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান গান্ধী পরিবারের আইনজীবী। ন্যাশনাল হেরাল্ড এর জমি অধিগ্রহণের অভিযোগে সোনিয়া ও রাহুল ছাড়াও কংগ্রেসের 2 শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা করেছিলেন তামিলনাড়ুর রাজনীতিবিদ ও ক্ষমতাসীন বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী। আগামী বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান সফরে যাবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পাক ভারত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের পর এবার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপর জোর দিলেন তিনি। মঙ্গলবার পাকিস্তানে পৌঁছে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী সরতাজ আজিজের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পাক ভারতের অভিন্ন সমস্যাগুলো নিরসনে আলোচনা করবেন বলে জানান তিনি। স্বরাজের এই পাকিস্তান সফরের মধ্য দিয়ে গত 3 বছরে প্রথমবারের মতো পাকিস্তান ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার 2 পরমাণু ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় উন্নয়নের একটি ধারা তৈরি হবে বলে আশা করছে দুই দেশের সরকার। আমি এই সফরে দুদেশের মধ্যে ঐক্যের বার্তা নিয়ে এসেছি। পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পাক প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করছি আমরা চেষ্টা করব দুপক্ষের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করতে। বৈঠকে কি হলো আমি পাকিস্তান ছাড়ার আগেই সবাই জানতে পারবেন। ভারতের জম্মু কাশ্মীরের প্যাম্পোর শহরে সেনাবাহিনীর গুলিতে 2 বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। এই ঘটনায় ভারতের নিরাপত্তা বাহিনীর 2 সদস্য আহত হয়েছে বলে জানায় গণমাধ্যম।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ বাহিনীর কমান্ডার কিশোর কুমার গণমাধ্যমকে জানান, বিচ্ছিন্নতাবাদীরা জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরের আশপাশে অবস্থান নিয়েছে খবর পাওয়ার পর 110 সদস্যের বিশেষ বাহিনী নিয়ে প্যাম্পোর শহরের ওই অঞ্চল ঘেরাও করেন তারা। প্রথমে বিচ্ছিন্নতাবাদীরা বিশেষ বাহিনীর ওপর গুলি চালায়, পরে পুলিশের গুলিতে মারা যায় দুজন। ইরাকের উত্তরাঞ্চল থেকে তুরস্কের সেনা প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গেলেও এখনও সেনাদের সরিয়ে না নেয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে নালিশ জানিয়েছে ইরাক। আইএসের বিরুদ্ধে লড়াইরত যোদ্ধাদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়ার জন্য সিরিয়ার উত্তরাঞ্চলে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছে তুরস্ক। এদিকে জার্মানি বলছে, আইএস দমনে কুর্দি বাহিনীকে সামরিক সহায়তা অব্যাহত রাখবে তারা। সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় বুধবার বিদ্রোহীরা সিরিয়ার হোমস শহর ছেড়ে যেতে শুরু করলে জনমনে স্বস্তি নেমে আসে। পুরো শহর এখন সরকারের নিয়ন্ত্রণে চলে আসায় শান্তি ফিরে আসবে বলে আশা সাধারণ মানুষের। এখন শহরের পরিস্থিতি নিশ্চয়ই আবার আগের মতো হয়ে যাবে। এখন আমি চাইলেই নিশ্চিন্তে বাইরে বেরোতে পারি। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার প্রত্যাশায় মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে সিরিয়ার দল উপদলগুলোর বৈঠক। যদিও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত এই শান্তি প্রক্রিয়ার অন্যতম শর্ত, আর তাই আসাদ বিরোধী পক্ষগুলো অর্থাৎ বিদ্রোহী ও রাজনৈতিক দল উপদলগুলোকে অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে একটি সাধারণ রাজনৈতিক অবস্থানে নিয়ে আসা এই সম্মেলনের লক্ষ্য। বৃহস্পতিবার এই সম্মেলন শেষ হবার কথা। এরপরই সম্মেলনের ফলাফল সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। শান্তির লক্ষ্যে তুরস্ক আইএস ও আসাদ বিরোধী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করার চেষ্টা করছে। এজন্য তারা সিরিয়ার উত্তরাঞ্চলে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেয়। সিরিয়ায় আইএস বিরোধী শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হলে নিরাপদ অঞ্চল গড়ে তোলা জরুরি। সিরীয়দের যদি আমরা এই সুবিধা দিতে পারি, তবে তারা নিজেরাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে। এদিকে ইরাকের উত্তরাঞ্চল থেকে তুরস্কের সেনা প্রত্যাহারের জন্য ইরাকের বেঁধে দেয়া সময়সীমা পেরিয়ে গেলেও সেনা সরিয়ে নিতে শুরু করেনি তুর্কি কর্তৃপক্ষ। তুরস্কের দাবি, আইএসের বিরুদ্ধে প্রতিরোধ জোরদারের লক্ষ্যে ইরাকি কুর্দি যোদ্ধাদের প্রশিক্ষণ দিতেই তারা সেখানে সেনা মোতায়েন রেখেছে। এতে ইরাকের সার্বভৌমত্বের কোনো হানি হচ্ছে না বা হবে না। ইরাকের উত্তরাঞ্চলে আমরা নতুন করে সেনা মোতায়েন বন্ধ করেছি ঠিকই, তবে আমরা এখনই সব সেনাদের সরিয়ে আনবো না। আমাদের অবস্থান সন্ত্রাসের বিরুদ্ধে, ইরাকিদের বিরুদ্ধে নয়। তবে এরদোয়ানের বক্তব্যে আশ্বস্ত হতে পারেনি ইরাক। তুর্কি সৈন্য প্রত্যাহারে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেছে। ইরাক ন্যাটোর হস্তক্ষেপ কামনা করবে বলেও জানান আবাদি। এদিকে আইএসের বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে ইরাকের কুর্দি যোদ্ধাদের সামরিক সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী 18 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি আন্তর্জাতিক বৈঠক নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের বিমানবন্দর ও নেটো ঘাঁটিতে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 8 তালেবান সদস্য ও 14 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে কান্দাহারের আন্তর্জাতিক বিমানবন্দর ও পার্শ্ববর্তী নেটো ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। এ সময় তারা একটি বিল্ডিংয়ে এক সামরিক কর্মকর্তার পরিবারের সদস্যদের জিম্মি করে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য নিহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। গেল 24 ঘন্টায় কান্দাহারে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে তালেবান। এর আগে সোমবার রাতে শহরটির একটি পুলিশ স্টেশনে হামলা চালালে সংঘর্ষে 2 পুলিশ সদস্য ও 3 তালেবান জঙ্গি নিহত হয়। পশ্চিম তীরের বেথলেহেমে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। বেথলেহেমে এক শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই সংঘর্ষ বাধে। এদিকে পশ্চিম তীর ও জেরুজালেমে ছুরি হাতে হামলার ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড নয় উল্লেখ করে ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে ইসরায়েলি বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন। মঙ্গলবার পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনি যুবকের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয় শত শত মানুষ। ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ তোলে আন্দোলনকারীরা। ফিলিস্তিনি অঞ্চল থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানায় তারা। একই দিন বেথলেহেমের একটি শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় ওই অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন 19 বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে পূর্ব জেরুজালেমেও। সেখানে টহলরত ইসরায়েলি পুলিশের দিকে ঢিল ও পটকা নিক্ষেপ করে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছড়িয়ে ইসরায়েলি পুলিশ।
ফিলিস্তিনি অঞ্চলে সাম্প্রতিক সময়ে ইসরায়েলিদের উপর যেসব ছুরি হাতে হামলার ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কোনো সন্ত্রাসী তৎপরতা নয় বলে উল্লেখ করে এই অপরাধে ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করায় তেল আবিবের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে সুইডেন। মঙ্গলবার সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লভভেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে নেতানিয়াহুর বিরূপ প্রতিক্রিয়ার কঠোর সমালোচনা করেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি আন্তর্জাতিক সংজ্ঞা রয়েছে যা সবাই জানে। বিক্ষোভরত ফিলিস্তিনিরা যে ধরনের হামলা চালাচ্ছে স্পষ্টতই তা সে সংজ্ঞার মধ্যে পড়ে না এবং সে অপরাধে কাউকে গুলি করে মেরে ফেলাও কোনো আইনের মধ্যে পড়ে না এবং এটা নেতানিয়াহুকে মানতেই হবে এবং এটাও মানতে হবে যে চলমান সংঘর্ষে এমন বিচ্ছিন্ন কয়েকটি হামলার ঘটনায় নিহত বা আহত ইসরায়েলির চেয়ে পুলিশের গুলিতে নিহত ফিলিস্তিনের সংখ্যা অনেক বেশি। এদিকে ইউর পর এবার ইসরায়েলের অধিকৃত অঞ্চলে উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে উৎপাদন স্থলের নাম উল্লেখের বাধ্যবাধকতা নিয়ে এবার আওয়াজ তুলেছে মার্কিন সংগঠন জে স্ট্রিট লবিং গ্রুপ। গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনিদের যেসব অংশের দখলদারিত্ব চালাচ্ছে ওইসব অঞ্চলে উৎপাদিত পণ্যের স্থান উল্লেখের বিষয়টি অনেকদিন থেকেই যুক্তরাষ্ট্রে কাগজে কলমে অন্তর্ভুক্ত ছিল। তবে প্রথমবারের মতো সেসব অঞ্চলের পণ্যে নাম উল্লেখের বিষয়ে এক ধরনের কড়াকড়ি আরোপের আভাস পাওয়া যাচ্ছে মার্কিন মুলুক থেকেও। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। শরণার্থী সংকটকে পুঁজি করে কিছু শক্তি ইউরোপীয় ইউনিয়ন ইইউতে ভাঙন ধরানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ। জার্মান এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, শরণার্থীদের আশ্রয় দেওয়ার কোটা নিয়ে ইইউভুক্ত দেশগুলোর বিরোধ চরমে ঠেকেছে। বিশেষ করে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের আরও সিরীয় শরণার্থী আশ্রয় দেওয়ার ঘোষণায় কোটা পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে পূর্ব ইউরোপের সাবেক কমিউনিস্ট দেশগুলো। এছাড়া ইউরোপের পাসপোর্টবিহীন শেনজেন অঞ্চলও সীমান্তে নিরাপত্তা বাড়ানোয় দেখা দিয়েছে ক্ষোভ। এরই প্রতিক্রিয়ায় শুলজ বলেন, আগামী 10 বছরের ইইউ বর্তমান কাঠামোতে টিকে থাকবে কিনা তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। সিঙ্গাপুরে গোয়েন্দা বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নতুন করে এ পদক্ষেপ নিল বলে জানিয়েছে বিবিসি। এ বিষয়ে সিঙ্গাপুরের সাথে যুক্তরাষ্ট্রের একটি চুক্তিও সই হয়েছে। ওয়াশিংটনে সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রী NAO হ্যানের সাথে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার জানিয়েছেন, 7 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান P-8 পোসাইডন সিঙ্গাপুরে মোতায়েন থাকবে। পরবর্তীতে আরও বেশ কয়েকটি বিমান মোতায়েন করা হতে পারে। সিঙ্গাপুরের পায়ালেবার ঘাঁটিতে সামরিক নজরদারির জন্য বিমানটি মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা ওয়েভার দেশগুলোর নাগরিকদের উপর কড়াকড়ি আরোপের বিষয়ে মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভ ভোটাভুটি হয়েছে। বিবিসি জানিয়েছে, কড়াকড়ি আরোপের পক্ষে 407টি ভোট ও বিপক্ষে 19টি ভোট পড়েছে। এর আগে গেল সপ্তাহে হোয়াইট হাউসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিল উপস্থাপন করা হয়। পাশাপাশি হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দেওয়া হয় নিরাপত্তা ছাড়পত্র ছাড়া আর কাউকে সে দেশে প্রবেশ করতে না দিতে। বিলটি কংগ্রেসে পাশ হলে ভিসা ফ্রি দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে হবে। এছাড়া 2011 সালের মার্চের পর যারা ইরাক, সিরিয়া, ইরান ও সুদান ভ্রমণ করেছেন তারা ভিসা ওয়েভার সুবিধাভুক্ত দেশের নাগরিক হলেও তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে। বর্তমানে 38টি দেশ যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা সুবিধা পেয়ে থাকে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ভিসা সুবিধা পাওয়া প্রায় 5000 ইউরোপিয়ান ইরাক ও সিরিয়ায় ভ্রমণ করছে, যা মার্কিনীদের নিরাপত্তার জন্য হুমকি। তাই এসব দেশকে সন্দেহভাজনদের ব্যাপারে আরও তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এক মসজিদের সামনে শূকরের কাটা মাথা ফেলে রাখার ঘটনায় মুসলিম কমিউনিটিতে নিন্দার ঝড় উঠেছে। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ছবিতে দেখা যায়, রোববার রাতে একটি লাল ট্রাক থেকে দুর্বৃত্তরা শূকরের মাথাগুলো ফেলে চলে যায়। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। শহরের আল আকসা ইসলামিক সোসাইটির ব্যবস্থাপক নাবিল খলিল এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, যে ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত সে যেন সঠিক পথের সন্ধান পায়। দিকবিভ্রান্ত না হলে কারো পক্ষে এমন ঘৃণ্য কাজ করা সম্ভব নয় বলেও জানান তিনি। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে সন্দেহভাজন মুসলিম দম্পতির হামলায় 14 জন নিহত হওয়ার ঘটনায় মুসলিমদের সঙ্গে এ ধরনের বিদ্বেষমূলক আচরণ করা হচ্ছে বলে ধারণা তার। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ভেনেজুয়েলায় সংসদ নির্বাচনী বিরোধী জোটের জয়ে পরিবর্তনের আশা সাধারণ মানুষের। সার্বিক উন্নয়নে দুপক্ষকে আলোচনায় বসার আহ্বান কলম্বিয়ার।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির তালিকায় বিএনপির তালিকাভুক্তি দলের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন নেতাকর্মীরা। আর এজন্য কেন্দ্রীয় বিএনপির ব্যর্থতাকে দায়ী করছেন তারা। কারো কারো অভিযোগ, হোমল্যান্ড সিকিউরিটিতে আওয়ামী লীগ লবিং করে বিএনপিকে তালিকাভুক্ত করেছে। তবে সাধারণ জনগণ মনে করেন, জামায়াতের সঙ্গে জোট বাঁধার কারণেই তৃতীয় স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপি তালিকাভুক্ত হয়েছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের জুনে এক ব্যক্তি বিএনপি কর্মী পরিচয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানালে বেরিয়ে আসে বিএনপিকে টায়ার 3 বা তৃতীয় ক্যাটাগরির সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ। এ কারণে যুক্তরাষ্ট্রের বিএনপি কর্মীরা রাজনৈতিক আশ্রয়ের জন্য বিবেচিত হওয়ার প্রাথমিক যোগ্যতা হারায়। জামাতের সঙ্গে জোট বাঁধার কারণেই বিএনপির এ পরিণতি বলে অভিমত প্রবাসী ও ব্যবসায়ীর। জামাত আর বিএনপি যুক্ত হওয়াতে এটা সন্ত্রাসী হিসেবে জড়িত হয়েছে। বিএনপি আর জামাত জোট হওয়াতে যেটা স্টেট ডিপার্টমেন্টের যেটা আমরা শুনতেছি, আমি মনে করি এটা গভর্নমেন্টের পক্ষ থেকে এগুলো না হওয়া উচিত। আমরা এখানে অনেক ছোট হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তালিকা থেকে নাম কাটাতে হোমল্যান্ড সিকিউরিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতারা। আর সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্তি গোটা দেশের জন্যই মানহানিকর বলে মন্তব্য করেন বিএনপির এ কর্মী। স্টেট ডিপার্টমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটির নেতৃবৃন্দের কাছে আমরা গিয়ে বলেছি এটা মিথ্যাচার করছে। বিএনপি আওয়ামী লীগ যাই করি না কেন, আমাদের একটা পরিচয় আমরা বাংলাদেশে। এখানে বিএনপি এই ধরনের কোনো প্রক্রিয়াতে জড়িত না। এগুলা যারা করছে এটা আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার। এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্যই নয়, শুধু আমি মনে করি পুরো বাংলাদেশি জাতি হিসাবে আমাদের সকল বাংলাদেশি যারা আছে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছি, সকলের জন্য এটা মানহানিকর এবং অসম্মানজনক। এদিকে সন্ত্রাসী তালিকাভুক্তির জন্য কেন্দ্রীয় বিএনপির ব্যর্থতাকেও দায়ী করেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র বিএনপি কোনো কমিটি নাই এবং বিএনপি স্টেট ডিপার্টমেন্ট এবং কংগ্রেসে কাজ করার মতো যে ধরনের প্রতিনিধিত্ব তাদেরকে নিযুক্ত করা উচিত ছিল সেটা তারা করতে পারে নাই। আমি মনে করি এটা একটা ব্যর্থতা। বিএনপির উপযুক্ত নেতৃত্ব এবং উপযুক্ত ব্যক্তিকে এখানে এমপ্লয়েড করে সেটা সমাধান করা উচিত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধীনে নিউ জার্সির অভিবাসন আদালত দুটি কারণ উল্লেখ করে বিএনপিকে টায়ার 3 স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে। এর পক্ষে 16টি দালিলিক প্রমাণ আদালতে উত্থাপন করে হোমল্যান্ড সিকিউরিটি। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বিস্তারের অভিযোগ এনে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার স্ট্র্যাটেজিক রকেট ফোর্স, 2টি ব্যাংক এবং 3টি জাহাজ কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন নাগরিক ও কোম্পানির লেনদেনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও উত্তর কোরিয়ার 2টি ব্যাংকের কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। এর আগে যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি দেশ ও জাতিসংঘ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ভেনেজুয়েলার সংসদ নির্বাচনে সরকার বিরোধী জোট 2/3 আসনে জয় পেয়েছে। নির্বাচনের ফলাফল মেনে নিলেও এতে জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটেনি বলে বক্তব্য দিয়েছে ক্ষমতাসীন দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা। আর দেশটির সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানালেও তাদের আশা এবার পরিবর্তনের সূচনা ঘটবে ভেনেজুয়েলায়। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর মঙ্গলবার সকালে পত্রিকায় বেশ আগ্রহ ভরে চোখ রাখছিলেন কারাকাসবাসী। গণতন্ত্রপন্থী দলটির জয়ে আর্থিক সংকটে থাকা দেশটিতে পরিবর্তনের সূচনা হবে বলে মনে করছেন তারা। মানুষ এখানে পরিবর্তন চায়। এই নির্বাচনের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটল। এখন দেশকে এগিয়ে নিতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের তথ্য মতে গেল রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে 74% ভোট পড়েছে এবং 167টি আসনের মধ্যে 112টিতে জয় নিশ্চিত করেছে বিরোধী জোট ডেমোক্রেটিক ইউনিটি কোয়ালিশন। ইতিমধ্যে পরাজয় মেনে নিয়েছেন 53 বছর বয়সী নিকোলাস মাদুরো। জয়ের পর বিরোধী জোট বলছে তাদের প্রথম কাজ হবে কারাগারে আটক নেতাদের মুক্তি ও চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা। এ বিজয় ভেনেজুয়েলার জনগণের, এ বিজয় পরিবর্তনের। আমাদের এখন সব রাজনৈতিক বন্দীদের মুক্ত করতে হবে। দেশবাসী তাদের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, এখন আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন। এদিকে ভেনেজুয়েলার নির্বাচনকে স্বাগত জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। দেশটির সার্বিক উন্নয়নে মাদুরো সরকার ও বিরোধীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। এর ফলে এই অঞ্চলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন সান্তোস।
হোয়াইট হাউসের পক্ষ থেকেও বিরোধীদের এই জয়কে ল্যাটিন আমেরিকার দেশটির জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মন্তব্য করা হয়। মধ্য ডানপন্থী জোটের এই জয়ের মাধ্যমে বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ এই দেশটিতে 1999 সাল থেকে চলা বামপন্থীদের শাসনের অবসান ঘটল। হুগো চ্যাভেজের মাধ্যমে ভেনেজুয়েলায় মার্কিন বিরোধী সমাজতান্ত্রিক দলের শাসন শুরু হয়েছিল। 2013 সালে তার মৃত্যুর পর মাদুরো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফের বিরুদ্ধে বিরোধী দলদের নিয়ে অভিশংসন কমিটি গঠনের বিষয়ে মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে ভোট অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যালটে কমিটি গঠনের পক্ষে 272টি ও বিপক্ষে 199টি ভোট পড়ার কথা জানিয়েছে গণমাধ্যম। এদিকে এই গোপন ভোট প্রক্রিয়া পরিচালনা অভিযোগ এনে স্পিকার এদোয়ার্দো কুনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়েছেন দিলমা রোসেফের সমর্থকরা। তবে ভোটাভুটির পর কোনো ধরনের অভিযোগ গ্রহণযোগ্য হবে না বলে জানান কুনহা। গত অর্থবছরে বাজেট ব্যবস্থাপনায় আইন লঙ্ঘনের অভিযোগে রোসেফের বিরুদ্ধে চলতি মাসে অভিশংসন প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এর আগে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাস দুর্নীতির ঘটনায় রোসেফের জনপ্রিয়তায় ভাটা পড়ে। দিলমা রোসেফকে পদ থেকে সরাতে পার্লামেন্টে 2/3 ভোটের প্রয়োজন। নাইজেরিয়ার এক অভিবাসীকে দাস হিসেবে রাখার অভিযোগে ব্রিটিশ এক দম্পতিকে 6 বছরের কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত। সোমবার উত্তর পশ্চিম লন্ডনের হ্যারো ক্রাউন আদালত এই আদেশ দেন। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে ওই অভিবাসীকে দাস হিসেবে রাখে ইমানুয়েল এডেট ও অন্তন এডেট দম্পতি। গত মাসেই শিশু হত্যা, দাসপ্রথা ও অবৈধ অভিবাসনে সহায়তা করার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। আদালত কর্তৃপক্ষ জানায় 1989 সালে ওই অভিবাসীকে ব্রিটেনে আনেন এডেট দম্পতি। এ সময় তারা ওই অভিবাসীকে নিজেদের ছেলে হিসেবে পরিচয় দেন। ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চল ও স্কটল্যান্ডের কয়েকটি অঞ্চলে ঝড় ও ভারী বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে বন্যা। মাত্র 24 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ইংল্যান্ড ও ওয়েলসের শতাধিক এলাকা। 334 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ প্রবল বৃষ্টিপাতের ফলে স্কটল্যান্ডে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। রাস্তাঘাট, খেলার মাঠ সহ তলিয়ে গেছে অনেক এলাকার রেলপথ। ফলে অন্তত 12টি ট্রেন সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ল্যাঙ্কাশায়ারের প্রায় 60,000 বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানায় গণমাধ্যম। বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি স্কুল। চীনের বেইজিং এ রেড অ্যালার্ট জারির দ্বিতীয় দিনে উত্তর চীনের আরও কয়েকটি এলাকায় সতর্কতা চলছে। বুধবার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ধোঁয়াশার তীব্রতা বাড়ায় বেইজিং এর পার্শ্ববর্তী শহর তিয়ানজিন, হেবেই, হেনান, লিয়াওনিং, শানজি এবং শানডং অঞ্চলে প্রায় 20 লাখ ব্যক্তিগত গাড়ির চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এছাড়া 30% সরকারি গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। বায়ু দূষণের ফলে প্রথমবারের মতো বেইজিং এ রেড অ্যালার্ট জারি করায় শহরে 2000-এরও বেশি কারখানা বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চলমান নির্মাণ কাজও বন্ধ রাখা হয়েছে।报在内，目前河北一共有7个地市都采取了车辆限行和限号的措施，其中বৈশ্বিক উষ্ণতা এখনো বাড়ছে বলে জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু গবেষক দলের প্রধান হোসাং লি। মঙ্গলবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বৈশ্বিক উষ্ণতা ঠিক কত ডিগ্রি মাত্রায় বাড়া ক্ষতিকর তা জানতে এখনো গবেষণা চলছে। এছাড়া গ্রিন ক্লাইমেট ফান্ডে 2015 থেকে 2020 সাল পর্যন্ত বছরে $1000 কোটি জমা দেওয়ার জন্য উন্নত দেশগুলোর প্রতি দাবি জানানো হয়েছে। এদিকে ক্ষতিপূরণের দাবি নিয়ে সম্মেলনের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন পরিবেশবাদীরা। $65,000 কোটি কাগজের নোট ছেপে তারা তা বিতরণ করেন। গেল 8 দিনে গ্রিন ক্লাইমেট ফান্ডে কোনো অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়নি। অন্যদিকে বৈশ্বিক উষ্ণতা বাড়ার মাত্রা 2 নয় 1.5 রাখার দাবিতে বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। এবারে জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিউস জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যেই উষ্ণতা বাড়ার মাত্রা 2 ভেতরে রাখতে একটি দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে। কানাডার নিখোঁজ ও নিহত আদিবাসী নারীদের সঠিক তালিকা তৈরি করতে অনুসন্ধান চালাবে দেশটির সরকার। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, দেশটির সাথে এর আদিবাসীদের সুসম্পর্ক স্থাপনের জন্যই এ উদ্যোগ নিয়েছে তার সরকার। কানাডায় আদিবাসীদের বেশিরভাগই দারিদ্র্যের শিকার। এছাড়া প্রায় তারা সন্ত্রাসী হামলার শিকার হয়।
দেশটিতে জনসংখ্যার প্রায় 5% আদিবাসী রয়েছে। তবে সমালোচকরা বলছেন এ কাজ সময় সাপেক্ষ এবং এতে অনেক অর্থ ব্যয় হবে। ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার নিচে লুকানো আরেক নারীর প্রতিকৃতি পাওয়া গেছে বলে দাবি করেছেন ফরাসি বিজ্ঞানী প্যাসকেল কত। বিজ্ঞানী প্যাসকেল জানান, আলোর প্রতিফলক প্রযুক্তি ব্যবহার করে 10 বছর ধরে তিনি চিত্রকর্মটি নিয়ে গবেষণা করছেন। প্যারিসের লুমিয়ার প্রযুক্তির সহ প্রতিষ্ঠাতা প্যাসকেলকে 2004 সালে মোনালিসা চিত্রকর্ম নিয়ে গবেষণার সুযোগ করে দেয় লুভর জাদুঘর কর্তৃপক্ষ। প্যাসকেলের এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি লুভর মিউজিয়াম কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে পাল্টা মন্তব্য করেছেন লিওনার্দো দা ভিঞ্চি বিশেষজ্ঞরা। লিওনার্দো দা ভিঞ্চি 1503 সাল থেকে 1517 সালের মধ্যে মোনালিসা চিত্রকর্মটি এঁকেছিলেন বলে ধারণা করা হয়। হলিউডের ক্যালিফোর্নিয়া লোকেশনের ইউনিভার্সাল স্টুডিওতে খোলা হচ্ছে দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অফ হ্যারি পটার। আগামী বছরের 7 এপ্রিল এর উদ্বোধন করা হবে। মঙ্গলবার হলিউডের ইউনিভার্সাল স্টুডিও থেকে এই ঘোষণা দেওয়া হয়। এতে হ্যারি পটার অ্যান্ড দ্য ফরবিডেন জার্নি এবং ফ্লাইট অফ দ্য হিপোগ্রিফ নামে দুটি রাইডের ব্যবস্থা থাকবে। এছাড়া ইউনিভার্সাল স্টুডিওর ফ্লোরিডা লোকেশন ও জাপান ইউনিভার্সাল স্টুডিওতে হ্যারি পটার কর্নার রয়েছে। হ্যারি পটারের স্টুডিও উদ্বোধন উপলক্ষে বাণিজ্যিক প্রচারণাও চালাচ্ছে ইউনিভার্সাল স্টুডিও কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভূপাতিত রুশ বিমানের ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে সত্য উন্মোচনের নির্দেশ পুতিনের। সিরিয়ায় আইএস অবস্থানে সাবমেরিন থেকে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলা। মসুল থেকে সেনা প্রত্যাহার না করায় জাতিসংঘে তুরস্কের বিরুদ্ধে নালিশ করল ইরাক। কুর্দি বাহিনীকে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা জার্মানির। মুসলমানদের প্রবেশ বন্ধের দাবি জানিয়ে ট্রাম্প মার্কিনীদের হুমকির মুখে ফেলেছেন। অভিযোগ পেন্টাগনের। নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না, মন্তব্য হোয়াইট হাউসের। এবং রাজনৈতিক উদ্দেশ্যে ন্যাশনাল হেরাল্ড মামলায় জড়ানো হয়েছে, মন্তব্য রাহুল গান্ধীর। সোনিয়া গান্ধী ও রাহুলকে 19 ডিসেম্বর আদালতে হাজিরের নির্দেশ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।